সূর্যের প্রথম রশ্মির সঙ্গে গ্রামের মধ্যে চারিদিকে হইচই পড়ে গিয়েছিল। মকর সংক্রান্তির দিন ছিল আর সবাই সূর্য দেবতাকে প্রণাম করার প্রস্তুতি নিচ্ছিল। মা খুব ভালোবেসে বলেন, দিব্যা, তিল গুড় বানানোর জন্য গুড়টাকে ভালো করে নরম করে নাও, এটা সূর্য দেবতাকে অর্পণ করা হবে। দিব্যা মাকে সাহায্য করতে করতে বলে, হ্যাঁ মা, আমি খেয়াল রাখবো, আর খিচুড়িও তো বানাতে হবে। দিব্যা মায়ের সঙ্গে তিল গুড় আর খিচুড়ি বানিয়ে ফেললো। দিব্যা একটা থালাতে তিল গুড় আর খিচুড়ি সাজালো আর তারপর ছাদে নিয়ে গেল। দিব্যা ছাদে গিয়ে সূর্য দেবতার দিকে তাকিয়ে বলে, হে সূর্য দেবতা, আমাদের উপর কৃপা বজায় রেখো। একটি গ্রামে দিব্যা নামের একটি মেয়ে থাকতো। কিছু বছর আগেই ওর বাবার মৃত্যু হয়ে গিয়েছিল। ও নিজের মায়ের সঙ্গে থাকতো। ওর মা অন্যের বাড়িতে কাজ করত। ওদের জীবন খুব কষ্টের ছিল। দিব্যাও রাস্তায় ছোট ছোট জিনিস বিক্রি করে মাকে সাহায্য করত। জানুয়ারি মাস ছিল আর প্রচন্ড ঠান্ডা পড়েছিল। ওর মায়ের কাছে একটা পুরনো সোয়েটার ছিল যেটা ছিঁড়ে গিয়েছিল। ঠান্ডাতে ও কাজ করতে যেত। মকর সংক্রান্তি সামনেই ছিল আর দিব্যা ভাবলো ও ঘুড়ি তৈরি করে বিক্রি করবে। এবার যদি আমার সব ঘুড়ি বিক্রি হয়ে যায় তাহলে ওই পয়সা দিয়ে মায়ের জন্য একটা সোয়েটার কিনবো। এই এত ঠান্ডাতেও মা পুরনো ফাটা একটা সোয়েটার পরে কাজ করতে যায়। মা যদি অসুস্থ হয়ে যায়, সোয়েটারের জন্য কিছু টাকা তো আমি জমিয়েছি, আর এই ঘুড়িগুলো যদি বিক্রি হয় বাকি টাকাটাও উঠে যাবে। ঠিক। দিব্যা ঘুড়ি নিয়ে বেরিয়ে পড়লো। ঘুড়ি নিয়ে নাও, ঘুড়ি নিয়ে নাও, দেখো না কি সুন্দর ঘুড়ি। ও বাবুজি, একটা নাও না, মাত্র 2 টাকা দাম। আরে এসব চাই না, চল এখান থেকে যা। দিব্যা রাজি করানোর চেষ্টা করে বলে, কিন্তু বাবুজি, এটা তো আমি নিজের হাতে বানিয়েছি, বাজারে তো এটা দ্বিগুণ দাম। আরে বললাম না দরকার নেই, তুই বিনামূল্যে দিলেও আমি নিতে চাই না বলছি তো। ওই লোকটা দিব্যাকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। দিব্যা মনে মনে ভাবে, ভগবান, মকর সংক্রান্তির তো আর একদিন বাকি, আর আমার সব ঘুড়িগুলো বিক্রিও হয়নি। ভেবেছিলাম বিক্রি হলে মায়ের জন্য একটা নতুন সোয়েটার কিনে আনবো, কিন্তু এখনো তো একটা ঘুড়িও বিক্রি হলো না। যদি এইভাবে ঘুরতেই থাকি ঘুড়িগুলো তাহলে নষ্ট হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে দিব্যা একটা খেলনার দোকানের দিকে এগিয়ে গেল। ওখানেও দোকানদার ঘুড়ি বিক্রি করবে বলে সাজিয়ে রেখেছিল। দিব্যার মনে বিচার এলো, বোধহয় এখানে ঘুড়িগুলো বিক্রি হবে। ভাই, আপনি আমার কাছ থেকে এই ঘুড়িগুলো কিনবেন? দেখুন, আপনার দোকানে রাখা ঘুড়িগুলোর সঙ্গে এগুলো রাখলেও বেশ লাগবে। দোকানদার রেগে গিয়ে বলে, আরে চাই না, তুই দেখতে পাচ্ছিস না আমার নিজের ঘুড়ি বিক্রি হচ্ছে না? তোর থেকে আর ঘুড়ি নিয়ে কি করব? চল হাট এখান থেকে। এই মোবাইল গেমের জন্য আজকাল বাচ্চারা খেলনাও কেনে না। কিন্তু ভাই, একবার দেখো কি সুন্দর ঘুড়িগুলো, আমি নিজের হাতে বানিয়েছি, মাত্র 2 টাকা দাম। কেন এরম করছিস? দরকার নেই তোর ঘুড়ি, যা এখান থেকে। দোকানদার না করে দিলে দিব্যা মন খারাপ করে বাড়ি ফিরে যায়। ও বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায় আর ওর মাও কাজ সেরে ফিরে আসে। দিব্যার মুখের অবস্থা দেখেই মা ওর মন খারাপের কারণ বুঝতে পারে। কি হয়েছে মা, আজ ঘুড়ি বিক্রি হয়নি? না মা, আজকে তো একটাও ঘুড়ি বিক্রি হয়নি। আমি সারা দিন দৌড়াদৌড়ি করেছি, কিন্তু কেউ একটাও ঘুড়ি কেনেনি। মনে হয় সব ঘুড়িগুলো এবার এইভাবেই পড়ে থাকবে। আরে বাছা, মন খারাপ করিস না, কালকের দিনটাও তো বাকি আছে। হতেও পারে কালকে কারোর নজর তোর ঘুড়ির ওপর পড়লো আর সব বিক্রি হয়ে গেল। মায়ের কথা শুনে দিব্যার মন হালকা হয়ে যায়। আর দেখ, আমি তোর জন্য কি এনেছি। কি আছে মা? খুলে দেখে নে না। দিব্যা কৌটো খোলে আর ওর মধ্যে তিলের লাড্ডু দেখে ও খুব খুশি হয়ে যায়। ওই রাতে দিব্যা এতটাই ক্লান্ত ছিল যে খাটে শুয়েই ও ঘুমিয়ে পড়ল। ওর মনে উদাসীর মেঘ ছড়িয়ে পড়েছিল। স্বপ্নে সূর্য দেবতা ওকে দর্শন দিলেন। সব শেষ হয়ে গেছে, আমার স্বপ্ন, আমার খাটনি সব বেকার হয়ে গেল। দিব্যা, নিরাশ হয়ো না, জীবনে অন্ধকারের পরেই কিন্তু আলো আসে। আপনি সূর্য দেবতা? হ্যাঁ দিব্যা, আমি তোমার সততা আর ভক্তি দেখেছি। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, শুধু একটু ধৈর্য রাখো। সত্যি সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ দিব্যা, তোমার পরিশ্রম এবং শ্রদ্ধা বেকার যাবে না। কাল থেকে তোমার জীবনে নতুন কিরণ আসবে। স্বপ্নে সূর্য দেবতার আশ্বাস পেয়ে দিব্যার মন হালকা হয়ে যায়। ওর মুখে একটা আশার আনন্দ ফুটে ওঠে। দিব্যা বাজারে পরের দিন আবার নতুন আশা নিয়ে বেরিয়ে পড়ে।
ঘুড়ি নিয়েও ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই একটা সুন্দর গাড়ি এসে দাঁড়ালো। ওখান থেকে সেজে গুজে এক মহিলা আর একটি ছোট্ট বাচ্চা বেরিয়ে এলো। এই ঘুড়িগুলোকে বিক্রির জন্য দাম কত? মিষ্টি বাচ্চাটাকে দেখে দিব্যা হেসে ফেলল। হ্যাঁ, একটা ঘুড়ি 2 টাকা দাম, কিন্তু তুমি তো খুব মিষ্টি, তাই তোমাকে 1 টাকায় দিয়ে দেব। তখনই বাচ্চাটার মা ওখানে এলো। রাজু, বারবার বলেছি না অচেনা কারোর সঙ্গে কথা বলবে না। এই মেয়ে, যাও এখান থেকে, তোমার কাছ থেকে ঘুড়ি আমার চাই না। প্লিজ 1-2 ঘুড়ি নিয়ে নিন। এই ঘুড়ি বিক্রি করে আমি মায়ের জন্য সোয়েটার কিনতে চাই। বলছি তো চাই না। এই ড্রাইভার, একে এখান থেকে দাঁড়াও। ড্রাইভার এগিয়ে গেল। দিব্যা ভয় পেয়ে পিছিয়ে এলো আর ওরা ওখান থেকে চলে গেল। সারা দিনের সময় কেটে গিয়েছিল। দিব্যার একটা ঘুড়িও বিক্রি হয়নি। ও এদিকে ওদিকে ঘুরতে থাকলো। শেষেও বাজারের সেই জায়গায় পৌঁছলো যেখানে ফল মূল কসাইয়ের দোকান ছিল। ওখানটা খুব নোংরা ছিল। ও দেখলো যে লোকজনের ভিড় এক জায়গায় একত্রিত ছিল। উৎসুক হয়ে ও ওখানে দেখতে গেল যে আসলে মামলাটা কি। কি হয়েছে বাবুজি, এখানে এত ভিড় কেন? আরে বাবা, কোথাও থেকে বাচ্চাটা চলে এসেছে। না তো নিজের নাম বলতে পারছে, না নিজের বাবা মায়ের নাম, শুধু কেঁদেই যাচ্ছে। দিব্যা ওখানে গিয়ে দেখলো, আরে এটা তো ওই বাচ্চাটাই যে ওই মায়ের সঙ্গে গাড়ি করে এসেছিল। মনে হয় ওর দিকে কেউ খেয়াল দেয়নি, আর সেই জন্যই খেলতে খেলতে ও বাজারে হারিয়ে গিয়েছে আর এত দূর চলে এসেছে। তখনই ভিড়ের মধ্যে থেকে একটা বদমাইশ লোক বেরিয়ে আসে আর বলতে থাকে, আমি এই বাচ্চাকে ওর বাবা মায়ের কাছে পৌঁছে দেব, তোমরা চিন্তা করো না। না, এই লোকটাকে ভালো লাগছে না। ও না বাচ্চাটার কোনো ক্ষতি করে। আমার কিছু করা উচিত। দিব্যা সঙ্গে সঙ্গে মাথা ঠান্ডা করলো আর বাচ্চাটার জন্য ও সামনে এগোলো। আমি এই বাচ্চাটাকে চিনি আর আমি ওকে ওর মায়ের কাছে পৌঁছে দেব, তুমি চিন্তা করো না। এই, তুই এই বাচ্চাটাকে চিনিস নাকি? তাহলে তুই নিয়ে যা, আমার কি। তখনই বাচ্চাটা দিব্যাকে চিনতে পারে আর ওকে এসে জড়িয়ে ধরে। ওর মুখে একটা শান্তির হাসি ছড়িয়ে পড়েছিল। দিদি দিদি, ও দিব্যাকে চেপে ধরে। চিন্তা করো না, তোমাকে সুরক্ষিত তোমার মায়ের কাছে পৌঁছে দেব আমি। আরে দেখো তো, এই বাচ্চাটাই মেয়েটাকে চেনে, তার মানে এই মেয়েটাই একে ওর বাড়িতে পৌঁছবে। চলো সবাই নিজের কাজ শুরু করে দাও। বদমাসটা দেখলো যে ওর খেলা শেষ এখানে। ও তখন চুপচাপ ওখান থেকে চলে গেল। এদিকে বাচ্চাটার মা বাচ্চাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিল। ও বাজারে সবাইকে নিজের বাচ্চার কথা জিজ্ঞাসা করছিল। কেউ ওই বাচ্চা সম্পর্কে কিছুই বলতে পারছিল না। তখনই দিব্যা বাচ্চাটাকে নিয়ে ওখানে পৌঁছলো। মাম্মি মাম্মি, মা নিজের বাচ্চাকে জড়িয়ে ধরে। রাজু, কোথায় চলে গিয়েছিলে? আমি তো খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আমায় ক্ষমা করে দাও মা, আমি তোমার সঙ্গে যা ব্যবহার করেছি আমার খুব আফসোস হচ্ছে ওই জন্য। তুমি আমার বাচ্চাকে সাহায্য করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। ও, এটা তোমার কাজ ছিল ম্যাডাম, আমি শুধু সাহায্য করতে চেয়েছি। তুমি এত বড় কাজ করেছো, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। এরপর ওই মহিলা দিব্যার কাছ থেকে ঘুড়ি কিনলো আর ওকে 4000 টাকা পুরস্কার দিল। এই নাও টাকা, আর মায়ের জন্য একটা নতুন সোয়েটার কিনে নাও, আর নিজের জন্য কিছু ভালো নিয়ে নিও। তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, আজ থেকে তোমার সমস্ত পড়াশোনার খরচ আমি দেব। দিব্যার চোখে খুশির জল চলে এলো, কারণ এবার ওর স্বপ্ন মায়ের জন্য নতুন সোয়েটার কেনার সেটা পূরণ হতে চলেছে। দিব্যা আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে আর হাসতে থাকে। হে সূর্যদেব, আপনাকে ধন্যবাদ। আপনার কৃপার জন্যই আমার মায়ের জন্য আমি নতুন সোয়েটার কিনতে পারবো। আমার এই ছোট্ট চেষ্টাকে আপনি সফল করেছেন। মকর সংক্রান্তি হিন্দুদের একটা খুব গুরুত্বপূর্ণ পার্বণ। জানুয়ারি মাসের 14 অথবা 15 তারিখ এটি পালন করা হয়। এই পার্বণ ভগবান সূর্যকে সমর্পণ করা হয়, যাকে ছাড়া সৃষ্টির কল্পনা করা অসম্ভব। এই দিনে সূর্য ভগবান ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন, সেই জন্য একে মকর সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তির দিন সূর্যের উত্তরায়ণ হয়। এই রকম জ্যোতিষীরা বলেন, সূর্য ভগবান দক্ষিণের যাত্রা সম্পূর্ণ করে উত্তর দিশার দিকে এগোন। এই দিন লোকজন ব্রত রাখে আর দান দক্ষিণাও করতে থাকে। এটা খুবই পবিত্র আর গুরুত্বপূর্ণ দিন, সেই জন্য এই দিনে দেওয়া দান অন্য দিনের থেকে 100 গুণ বেশি ফলদায়ক হয়। এই দিন তিলের দান দেওয়া হয়। মকর সংক্রান্তির চর্চা পুরাণেও পাওয়া যায়। ভবিষ্যৎ পুরাণ অনুসারে সূর্যের দিশার পরিবর্তনের কারণে ব্রত রাখা পরম্পরা ধরে চলছে।
সংক্রান্তির প্রথম দিন ব্রত রাখার সময় একবেলা খাবার খাওয়া হয়। সংক্রান্তির দিন তিল আর তিল মেশানো জল দিয়ে স্নান করতে হয়। এরপরেই সূর্য ভগবানের পূজা শুরু করা হয়। লোকে তীর্থক্ষেত্র গিয়ে গঙ্গা স্নান আর দান আদির পুণ্য লাভ করে, আর যার ফলে মোক্ষ প্রাপ্তির অবসর পায়।